হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি রিক শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। শিয়ালদহ কৃষ্ণনগর ও শিয়ালদহ বনগা রুটে চালু হচ্ছে এসি ট্রেন। সাধারণ লোকাল ট্রেনের থেকে প্রায় 6 গুণ বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত ভাড়া 29 টাকা, নৈহাটি যেতে খরচ 85 টাকা। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জের 6 দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুকিং 30 থেকে 35% কমল। গত 48 ঘন্টায় বোয়িং ড্রিমলাইনার মডেলের অন্তত 9টি আন্তর্জাতিক উড়ান বাতিল। এয়ার ইন্ডিয়ার 3 জন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ওই 3 জনকে সমস্ত রকম দায়িত্ব থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ। নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থাও। ইন্টারনেটে ভুয়ো খবর ছড়ালে 7 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানার বিধান সহ আইন তৈরি করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। আইনটি কার্যকর হলে সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ধরনের সন্দেহ আপত্তিজনক পোস্ট বাদ দেওয়ার ক্ষমতা আসবে রাজ্য সরকারের হাতে। নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছে পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়ার কৃতিত্ব ট্রাম্পকে দিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ। গরমে নাজেহাল নিত্যযাত্রীরা, আর সেই গরম থেকেই রেহাই পেতে চলেছে লোকাল ট্রেনের মানুষ। এবার ট্রেনের মধ্যে মিলবে এসি ঠান্ডা বাতাস। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে চলবে এসি লোকাল। সবকিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে ট্রেন। রেল সূত্র জানা গিয়েছে, প্রথমে শিয়ালদা কৃষ্ণনগর ও শিয়ালদা বনগা রুটে এসি ট্রেন চালানো হবে। ভাড়া কত গুনতে হবে? সাধারণ লোকাল ট্রেনের থেকে প্রায় 6 গুণ বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। শিয়ালদা থেকে কৃষ্ণনগর রুটে দমদম পর্যন্ত ভাড়া হবে 29 টাকা, মাসিক ভাড়া 590 টাকা। ব্যারাকপুর যেতে খরচ হবে 65 টাকা, মাসিক ভাড়া 1210 টাকা। নৈহাটি পর্যন্ত যেতে গুনতে হবে 85 টাকা, মান্থলি করতে তা গিয়ে দাঁড়াবে 1720 টাকা। রানাঘাট পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে 113 টাকা, মান্থলি করলে যাত্রীদেরকে গুনতে হবে 2310 টাকা। কৃষ্ণনগর যেতে খরচ হবে 132 টাকা, সেটা মাসে 2680 টাকা। বনগা শাখার ক্ষেত্রে একই হারে ধার্য করা হয়েছে। হাবড়া যেতে গেলেও ভাড়া পড়বে 85 টাকা, যা মাসের হিসেব দাঁড়াবে 1720 টাকা। গোবরডাঙ্গার ভাড়া যথাক্রমে 99 টাকা, যা মান্থলি দাঁড়াবে 2010 টাকা। আর বনগা যাওয়ার ভাড়া 113 টাকা, যা মাসিক পড়বে 2320 টাকা। লোকাল ট্রেন ও এসি লোকালের ভাড়ার অনেক পার্থক্য রয়েছে। প্রশ্ন উঠছে, কতটা সফল হবে এসি লোকাল? নিত্যযাত্রীদের এত গুণ বেশি ভাড়া দিয়ে সফর করবেন? রানাঘাটের এক যাত্রী, তিনি বলেন, ভাড়া একটু বেশি ঠিকই, তবে প্রবল গরমে 1-2 দিন এসির সফর করাই যায়। ভাড়া সাধারণের আওতায় থাকলে রেলের লাভ হতো, সাধারণ খেটে খাওয়া মানুষরা উপকার পেতেন। এসি লোকাল নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এই ট্রেন চালানো নিয়ে যথেষ্ট আশাবাদী পূর্ব রেল। এই ট্রেন সফল হলে আরও বগি বাড়ানো হতে পারে রেল সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। চন্দ্রকোনার পর ঘাটাল। বর্ষার শুরুতেই ভাসল একের পর এক গ্রাম। ঘাটালে জলবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। তাদের উদ্ধার করতে তৎপর প্রশাসন। শনিবার সকাল থেকেই এলাকায় কমেছে বৃষ্টি। তার ফলে জলবন্দী দশা থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে বলেই আশা গ্রামবাসীদের। জানা গিয়েছে, ঘাটাল চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের 70 থেকে 75টি মৌজা প্লাবিত। শিলাবতী ও কথিয়া নদীর 5টি বাঁধ ভেঙে গিয়েছে। তার ফলে চন্দ্রকোনা 1 ও 2 নম্বরে মোট 50 থেকে 55টি মৌজায় প্লাবন দেখা দিয়েছে। ঘাটাল ব্লকের 4 থেকে 5টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। 3টি ব্লকের 15টির মতো কাঠ বাঁশের সাঁকো ভেসে গিয়েছে। গড়বেতার পরিস্থিতিও বেশ ভয়াবহ। সব মিলিয়ে প্লাবিত কমপক্ষে লক্ষাধিক। ইতিমধ্যেই মোট 50টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্লাবিতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। পর্যাপ্ত খাবার এবং জলের ব্যবস্থাও করা হয়েছে। বারান্দা থেকে রাস্তার উপর ঝুলছে বিজেপি সংখ্যালঘু সেলের নেতার হাত বাঁধা দেহ। শনিবার সকালে এই দৃশ্যে চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাটে। পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে শেখ বাকিবুল্লাহ নামে সংখ্যালঘু সেলের নেতাকে। দেহ উদ্ধার করেছে গোঘাট থানার। গোঘাটে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন বাকিবুল্লাহ। শনিবার সকালে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাস্তার পাশে বারান্দা থেকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। হাত দুটি ছিল সামনের দিকে বাঁধা। এই দৃশ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতারা। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের দাবি, বিজেপি করায় খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বাকিবুল্লাহকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, হাত বাঁধা অবস্থায় কেউ কি করে গলায় ফাঁস দিতে পারে? ঘটনাস্থলে যান পুরসুয়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, বাকিবুল্লাহ এলাকার জনপ্রিয় ছিলেন, তাই পরিকল্পনা করে তাকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।
এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গোঘাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তৃণমূলও। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ও আমাদের সঙ্গেই আড্ডা দিত, হঠাৎ করে কেন এরকম হলো জানি না, নিরপেক্ষ তদন্ত দাবি করছি, পুলিশ খতিয়ে দেখুক কি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার গভীর রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বিডন স্ট্রিটে অবস্থিত গার্লস হোস্টেলের একটি ঘরের ছাদ থেকে হঠাৎ একটি লোহার বিম খুলে পড়ে, আর সেই ঘরে তখন ঘুমোচ্ছিলেন 3 জন ছাত্রী। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান। ঘটনাটি ঘটেছে আনুমানিক 5:30 নাগাদ। হোস্টেলের 17 নম্বর ঘর থেকে তীব্র আওয়াজ শুনে ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে হোস্টেলের ছাদ ও ঘরের মেরামতির কোনো কাজ হয়নি। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। এই ধরনের বিপজ্জনক ঘটনা আগেও ঘটেছে বলে দাবি ছাত্রীদের। হোস্টেলের অন্তত 75 জন আবাসিককে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য হোস্টেলগুলোতে তাদের অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে। দেখুন, আমরা বিগত 1.5-2 বছর ধরে এই হোস্টেলের আবাসিক। আমরা মূলত কলেজ স্ট্রিট মেন ক্যাম্পাসেরই সকলেই ছাত্রী রয়েছি। গতকাল ভোর 5:30 নাগাদ আমাদের সহপাঠীদের একটা রুম, 17 নম্বর রুম, সেই রুমে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। ভোরবেলায় হঠাৎ করেই তারা যখন ভোর 5:30 বাজছে, হঠাৎ করেই তাদের ওপর সিমেন্টের যে চাঙড়গুলো সেগুলো পড়তে শুরু করে এবং আচমকাই ঘুম ভেঙে দেখে যে কড়িকার যে বর্গা রয়েছে সিলিংটাকে প্রোটেক্ট করার জন্য, সেটা তাদের ওপরই হয়তো পড়ে যেত এবং তারা আচমকাই উঠে পড়ে এবং অন্য রুমে যেতে সক্ষম হয়, যার কারণে আমাদের প্রাণহানি ঘটতে পারত, কিন্তু সেটা। উত্তর 24 পরগনার মিনাখায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ ব্যক্তি। বাড়ি ফেরার সময় 12 চাকার একটি ডাম্পার গাড়ির নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় বছর 70-এর নুরো মোল্লার। তিনি মিনাখা ব্লকের চাপালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর 24 পরগনার মিনাখায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ। বাজার করে বাড়ি ফেরার সময় 12 চাকা বিশিষ্ট একটি ডাম্পার গাড়ির নিচে পিষে মৃত্যু হয় বছর 70-এর নুরো মোল্লার। তিনি মিনাখা ব্লকের চাপালি গ্রাম পঞ্চায়েতের ঘোনার বন এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাখা ও হাসনাবাদ থানা এলাকার সংযোগস্থল ভেবিয়া শ্মশানে চাপা পুকুরের দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল একটি ভারী ডাম্পার। সেই সময় বিপরীত দিক থেকে বাজার করে সাইকেলে করে ফিরছিলেন নুরো মোল্লা। আচমকা একটি ট্রাক তার সাইকেলে ধাক্কা মারলে তিনি রাস্তার ওপরে ছিটকে পড়েন এবং ঠিক তখনই ডাম্পার চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পুলিশে খবর দেন। মিনাখা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয়রা অভিযোগ তুলেছে, ওই রাস্তায় ভারী যান চলাচল বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত গতিতে চলা ডাম্পার ও ট্রাকের দৌরাত্মে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে। প্রশাসনকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। একদম জায়গায় বাড়ি ছুঁয়ে পড়ে গেছে। কি মারা গেছে কি? হ্যাঁ, এই দুজনা ছিল আর একজন তোমার পড়ে সাইডই লেগেছে। হ্যাঁ, আর এলো স্পট ডেটে। যার লেগেছে সে কি হসপিটালে? যেটা লেগেছে এখানে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, না হসপিটালে নেওয়ানো সময় দেয়। পুলিশি নিয়ন্ত্রণ হলে ভালো এখানে। হ্যাঁ, পুলিশি নিয়মকানুন পুলিশ তো এখন অব্দি আসলো হবে মনে হয়। নিহতর পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতোই সকালবেলায় বাজার করতে বেরিয়েছিলেন নুরো মোল্লা। কয়েক মিনিটের ব্যবধানে তাদের জীবনে নেমে আসে অন্ধকার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে। কোন ডাম্পারের নিচে এসে ব্যক্তিটির মৃত্যু হয়েছে সবকিছু তদন্ত করছে পুলিশ। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লির এইমস হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ, আর সেই সঙ্গে গ্যাস্ট্রোইন্টেস্টিয়াল সেপসিস রয়েছে তার। সূত্রের খবর, গুরুতর অসুস্থ অভিজিতের চিকিৎসার বিষয়টি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু দেখাশোনা করবেন।
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লির এইমস হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তাকে একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আগামী 2-3 মাস তাকে হাসপাতালে থাকতে হতে পারে। বিজেপি সূত্রে খবর, গুরুতর অসুস্থ অভিজিতের চিকিৎসার বিষয়টি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু দেখবেন। পাশাপাশি স্পিকার ওম বিড়লার তরফ থেকেও প্রতিদিন রিপোর্ট নেওয়া হবে। লোকসভার সচিবালয় এইমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখবে। তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও সহায়তার জন্য দিল্লিতে থাকতে বলা হয়েছে। শনিবার থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকেও দিল্লি থেকে অভিজিতের চিকিৎসার বিষয়ে যাবতীয় সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজিতের ভাইপো এবং পিএ দিল্লিতে রয়েছেন। শনিবার তার ভাই দিল্লি যাচ্ছেন। শুক্রবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইমস চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা শুভেন্দুকে জানিয়েছেন দীর্ঘ চিকিৎসার মধ্যে দিয়ে অভিজিৎকে সুস্থ করে তোলা হবে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। শুভেন্দু বলেন, আমরা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে অভিজিৎ বাবু স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন। প্রসঙ্গত, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ, সেই সঙ্গে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিসেও রয়েছেন। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ তাকে ওই হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। গ্রিন করিডর করে অভিজিৎকে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরে। বিকেল 5:35 একটি বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয় অভিজিৎকে চিকিৎসার জন্য। বর্তমানে তার চিকিৎসা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের মুখে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন অনেকটা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শনিবার সকালে ভাতা বৃদ্ধির কথা সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন নীতিশ। শনিবার বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে 400 টাকা করে পেতেন। এবার তা বাড়িয়ে করা হলো 1100 টাকা, অর্থাৎ একবারে ভাতা বাড়িয়ে করে দেওয়া হলো 700 টাকা করে। নীতিশ জানিয়েছেন, জুলাই মাস থেকে এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। চলতি বছরের বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, আর তার আগে এই সিদ্ধান্ত শাসক দল জেডিইউকে ভোটে বাড়তি সুবিধা পাইয়ে দিতে পারে বলেই মনে করছেন অনেকে। ভুয়ো খবর ছড়ালে 7 বছরের জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধানসহ আইন তৈরি করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। কর্ণাটক মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ অ্যাক্টের খসড়া তৈরি করেছে রাজ্য সরকার। আইনটি কার্যকর হলে সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ধরনের সন্দেহ ও আপত্তিজনক পোস্ট বাদ দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের হাতে আসবে। প্রস্তাবিত আইনে 6 সদস্যের একটি রেগুলেটরি বোর্ড গঠনের কথা বলা হয়েছে, যেখানে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা দায়ের করা যাবে। খসড়া বিলে আরও একটি বিষয় সংযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, কোনো ধর্মীয় প্রতীক, স্লোগান, কথা, দেবদেবী, ধর্মীয় নেতা প্রমুখের ছবি বা ওই জাতীয় কোনো কিছুর বিকৃত উদ্দেশ্য প্রণোদিত অপব্যবহার করলেও এই আইনে বিচার হবে। বিমান চালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে গাফিলতির অভিযোগে এয়ার ইন্ডিয়ার 3 জন শীর্ষ কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ওই 3 জনকে সমস্ত রকম দায়িত্ব, বিশেষ করে কেবিন ক্রু এবং পাইলটদের শিডিউল ও রোস্টার তৈরির কাজ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরে পরিচালনাগত গাফিলতির একাধিক অভিযোগ উঠে আসছিল, আর তারই প্রেক্ষিতে একটি তদন্তের মাধ্যমে 3 জন আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই তদন্তের ফলাফল বিচার করে ওই 3 জনকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। এয়ার লাইসেন্স পরিচালনায় নিরাপত্তা এবং কার্যকারিতা বজায় রাখতে ক্রু রোস্টারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ত্রুটি থাকলে তা বিমান নিরাপত্তায় বিপদ ডেকে আনতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করেই ডিজিসিএ আরও এক ধাপ এগিয়ে এবার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ওই 3 আধিকারিকের বিরুদ্ধে দ্রুত অভ্যন্তরীণ শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেই প্রক্রিয়ার ফলাফল আগামী 10 দিনের মধ্যে ডিজিসিএ কে জানাতে হবে। অর্থাৎ এই বিষয়ে কোনো রকম গাফিলতি বা দেরি বরদাস্ত করবে না কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবারও এয়ার ইন্ডিয়ার যাত্রীদের ভোগান্তি অব্যাহত ছিল। কোথাও পাখির ধাক্কা, আবার কোথাও যাত্রীদের সঙ্গে বচসার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। আহমেদাবাদ দুর্ঘটনার পর থেকে বিমানে বাড়তি নজরদারি চালাচ্ছে ডিজিসিএ। ডিজিসিএ জানিয়েছে, ওই ঘটনার পর এখনো পর্যন্ত 66টি ড্রিমলাইনার উড়ান বাতিল হয়েছে। 18 জুন পর্যন্ত 33টি ড্রিমলাইনার বিমানের মধ্যে 24টিতে নিরাপত্তা পর্যালোচনা শেষ হয়েছে। 2টি বিমান এখনো এয়ারক্রাফট অন গ্রাউন্ড তালিকায় রয়েছে, যেগুলি প্রযুক্তিগত কারণে পরিষেবার অযোগ্য। সব
সব মিলিয়ে 6 দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুকিং 30 থেকে 35% কমে গিয়েছে বলেই খবর। গত 48 ঘন্টায় বোয়িং 787 অথবা 788 মডেলের অন্তত 9টি আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে। বোয়িং এর নিরাপত্তা পরীক্ষা, বিমানের সংখ্যা কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকার মতন কারণও রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এর পেছনে একদিকে যেমন বিমান দুর্ঘটনার প্রভাব রয়েছে, তেমনি ইসরায়েল ইরান সংঘাতের পরিস্থিতিও প্রভাব ফেলেছে। 21শে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে 11তম আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত এক বৃহৎ যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী যোগ দিবসে নিজেও যোগাভ্যাসে অংশগ্রহণ করেন এবং দেশবাসীকে যোগ দিবসের শুভেচ্ছা জানান। সঙ্গে যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি। শনিবার 21শে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের যোগ দিবসকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশেষ যোগব্যায়ামের আয়োজন করা হয়। সকাল 6:30 থেকে 7:45 পর্যন্ত চলা এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। दुर्भाग्य से आज पूरी दुनिया किसी न किसी तनाव से गुजर रही है। कितने ही क्षेत्रों में अशांति और अस्थिरता बढ़ रही है। ऐसे में योग से हमें शांति की दिशा मिलती है। योगा इज द पॉज बटन दैट ह्यूमैनिटी नीड्स to breathe, to balance, to become whole again. এবছরের যোগ দিবসে মূল স্লোগান হলো ওয়ান আর্থ ওয়ান হেলথ। সে কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ আজ কোটি কোটি মানুষের জীবনে অংশ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র শরীর চর্চা নয়, বরং একটি জীবনধারাও। বিশাখাপত্তনমের রামকৃষ্ণ বিচ থেকে ভোগাপুরম পর্যন্ত 26 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে এই মেগা যোগ ইভেন্ট আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন লক্ষাধিক মানুষ। সেই কারণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয় অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে। আরও বেশি সংখ্যক মানুষকে যোগাসনের প্রতি আকৃষ্ট করে প্রধানমন্ত্রী এও বলেন, যোগ হলো সেই যা মানবতাকে শ্বাস নেওয়া, ভারসাম্য রক্ষা এবং পুনরায় সমগ্র হওয়ার সুযোগ দেয়। 2015 সালে জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দিয়েছিল ভারত। সেই থেকে ধারাবাহিকভাবে 21শে জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। হাই নিউজ নেটওয়ার্ক। নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছে পাকিস্তান। তবে তাতে একেবারেই বিস্মিত নন ট্রাম্প, বরং তিনি মনে করেন এখনই তার 4-5 বার ওই পুরস্কার পাওয়া উচিত ছিল। হতাশা সুরে এও জানিয়েছেন তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে না। কেন দেওয়া হবে না তার ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়ার কৃতিত্ব ট্রাম্পকে দিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে। এর জন্যই 2026 সালের নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের পাওয়া উচিত বলে মনে করছে ইসলামাবাদ। প্রসঙ্গত, ট্রাম্প নিজেও বহুবার দাবি করেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে তিনিই সংঘাত থামিয়েছেন। ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি খারিজ করে দিলেও নিজের অবস্থান থেকে সরেননি ট্রাম্প। শুক্রবারও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে তার মুখে এসেছে ভারত পাক সংঘর্ষ বিরতির প্রসঙ্গ। Former Congressman Matt Gaetz threw out an interesting idea suggesting that if you were to broker a deal where nuclear inspectors go into both Israel and Iran, that you could win a Nobel Peace Prize, and they might even rename it the Trump Peace Prize. Did you hear those? What do you think of that? Well, they should give me the Nobel Prize for Rwanda and if you look the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. I should get it for the I would think the Abraham Accords would be a good one too. They won't give me a Nobel Peace Prize because they only give it to liberals. তবে এই প্রসঙ্গে নিজের হতাশার কথাও গোপন করেননি ট্রাম্প। তিনি বলেন, ওরা আমায় নোবেল শান্তি পুরস্কার দেবে না, কারণ এটা কেবল উদারপন্থী বা লিবারেলদের দেওয়া হয়।
এর আগে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং একাধিক আরব রাষ্ট্রের সম্পর্ক সহজ করে তোলার জন্য সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে ট্রাম্পের নাম প্রস্তাব করেছিলেন তার সমর্থকেরা। তবে পূর্বসূরি বারাক ওবামার মতন এখনো পর্যন্ত ওই পুরস্কার পাননি প্রেসিডেন্ট ট্রাম্প। প্রসঙ্গত, শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার দিয়ে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। ইরান এবং ইসরায়েলের সংঘাত নবম দিনে পড়ল শনিবার। যতদিন যাচ্ছে সংঘর্ষের ঝাঁজ বাড়ছে, বিরামের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুক্রবার মধ্যরাত থেকে আবার ইসরায়েলে আক্রমণ বাড়িয়েছে ইরান। পাল্টা তেল আভিভ থেকে একে একে উড়ে গিয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রাতের সংঘর্ষে দুই দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে হামলা চলছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাত 2:30 নাগাদ ইসরায়েলের সামরিক বাহিনী দেশ জুড়ে সতর্কতা জারি করে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয় নাগরিকদের। তার কিছুক্ষণ পরেই তেল আভিভ, ওয়েস্ট ব্যাংক সহ মধ্য ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বেজে ওঠে। আকাশে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র, তবে সেগুলিকে আকাশেই ধ্বংস করা হয় বলে দাবি আইডিএফের। একই সঙ্গে আবার ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। গভীর রাতে পরপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তেহরানকে লক্ষ্য করে। আইডিএফের দাবি, ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের সংরক্ষণ কেন্দ্রগুলিকে নিশানা করা হয়েছিল রাতের হামলায়। এছাড়া দক্ষিণ ইসরায়েলেও রাতভর সাইরেন বেজেছে। ইরান থেকে ওই অঞ্চলে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেই অভিযোগ। ইসরায়েলের আপৎকালীন পরিষেবা থেকে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে তার মধ্যে ইসরায়েলের একটি বহুতলে আগুন দেখা গিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমকে উল্লেখ করে রয়টার্স জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস হয়ে যাওয়ার পরে তার ধ্বংসাবশেষ এসে পড়েছিল ওই বহুতলের ওপর। তার ফলেই আগুন ধরে যায়। গত শুক্রবার ইসরায়েল প্রথম হামলা চালায় ইরানে। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় 4 ইরানি শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানী। প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে পরপর পাল্টা হামলা শুরু করে তেহরানও। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চলছে দুদিন থেকেই। আমেরিকার মানবাধিকার সংগঠনের হিসাব বলছে, 9 দিনের সংঘাতে ইরানে অন্তত 639 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান এখনো পর্যন্ত সেদেশে 24 জনের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ইসরায়েলের হামলায় প্রথম থেকেই সমর্থন ছিল আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা চালানোর আগে তার সঙ্গে কথা বলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু এখনও এই যুদ্ধে সরাসরি আমেরিকা যোগ দেয়নি। শুক্রবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কিনা 2 সপ্তাহের মধ্যে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। যদিও নেতানিয়াহু দাবি করেন তারা ইরানের সমস্ত পরমাণু ঘাঁটি ধ্বংস করবেন, তা আমেরিকাকে পাশে নিয়ে হোক বা আমেরিকাকে ছাড়া। ইরানের তরফেও সুর নরম করা হচ্ছে না, ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আপাতত তার ঠিকানা রাশিয়ার কালিনিনগ্রাদের যুদ্ধজাহাজ নির্মাণ কারখানা। আগামী 1 জুলাই ভারতীয় নৌসেনার কয়েকজন আধিকারিকের হাতে আনুষ্ঠানিকভাবে সেই স্টেলথ ফ্রিগেট আইএনএস তমালকে তুলে দেবে ভ্লাদিমির পুতিনের দেশ। তারপরে সে পাড়ি দেবে ভারতের উদ্দেশ্যে। রামায়ণে ইন্দ্রজিতের মেঘের আড়াল থেকে মায়াযুদ্ধের কৌশল, কিংবা ক্যাসিনো রয়্যালে 007 ব্রিটিশ এজেন্ট জেমস বন্ডের স্কাই ফ্লিট S-570, মূল লক্ষ্য একটাই, আড়াল থেকে শত্রুকে অতর্কিতে আক্রমণ। মহাকাব্য বা রূপলী পর্দার পরিসর ছেড়ে বাস্তবের যুদ্ধেও ব্যবহার বাড়ছে সেই যুদ্ধ কৌশলের। সামরিক পরিভাষায় যে প্রযুক্তির নাম স্টেলথ টেকনোলজি। 5ম প্রজন্মের আধুনিকতম যুদ্ধবিমান থেকে পরমাণু চালিত ডুবোজাহাজ কিংবা নতুন জমানার যুদ্ধজাহাজে যা কার্যত অপরিহার্য হয়ে উঠেছে। নৌসেনা সূত্রে খবর, শত্রুপক্ষের রাডারে নজরদারি এড়াতে বিশেষ ধাতুতে তৈরি আইএনএস তমাল। এই ইঞ্জিন পৃথক প্রযুক্তির। 3900 টনের এই যুদ্ধজাহাজে হেলিকপ্টার ওঠানামা এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহারের ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে রয়েছে শত্রুপক্ষের ডুবোজাহাজ খোঁজার জন্য অত্যাধুনিক সোনার এবং তাকে ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্পেডো। ইতিমধ্যেই সফলভাবে নৌযুদ্ধের মহড়ায় উত্তীর্ণ হয়েছে তমাল। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সীমিত পরিসরে শুরু হয়েছিল স্টেলথ টেকনোলজির ব্যবহার। 6 দশক পরেও শত্রুপক্ষের বিমান বা যুদ্ধজাহাজ চিহ্নিত করার জন্য ব্যবহৃত রাডারের মূল প্রযুক্তি প্রায় একই রয়েছে। যে এলাকা থেকে জল বা আকাশপথে শত্রু সেনার আগ্রাসনের আশঙ্কা রয়েছে, সেখানে নির্দিষ্ট সময় অন্তর রেডিও তরঙ্গ ছুড়ে দেয় রাডার। যুদ্ধ বিমান বা জাহাজের ধাতব দেওয়ালে সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও ওয়েভ ধাক্কা খেয়ে ফিরে এলেই নিমেষে হিসেব করে নেওয়া যায় সেই বিমান বা জাহাজের অবস্থান, আকার, অভিমুখ এবং গতিবেগ। এরপর পাল্টা হামলায় তাকে ধ্বংস করার চেষ্টা শুরু হয়। অর্থাৎ রাডারের নজরদারি এড়াতে হলে বাঁচতে হয় সেই রেডিও ওয়েভ তরঙ্গ থেকে, যা তাকে চিহ্নিত করে। রাডার প্রতিরোধী স্টেলথ টেকনোলজির লক্ষ্য একটাই, বিমান বা জাহাজের গায়ে ধাক্কা খাওয়া রেডিও তরঙ্গকে ঠিকভাবে রাডারের কাছে ফিরতে না দেওয়া। সেজন্য রেডিও তরঙ্গকে শুষে নেওয়া বা দিকভ্রান্ত করার পদার্থ এবং প্রযুক্তি ব্যবহার করা হয়।
সাধারণত ধাতু সংকর এবং কার্বন ফাইবারের তৈরি স্টেলথ যুদ্ধবিমান কিংবা ফ্রিগেট ও ডেস্ট্রয়ার জাতীয় স্টেলথ যুদ্ধজাহাজ সেই কাজ করতে পারে, যা সাধারণ ধাতুতে তৈরি যুদ্ধবিমানের পক্ষে সম্ভব নয়। শুধু রাডার নয়, আধুনিক যুদ্ধে আকাশ এবং জলপথে প্রতিপক্ষের গতিবিধি নজরদারির বড় হাতিয়ার হল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। বিমান বা যুদ্ধজাহাজের ইঞ্জিন থেকে নির্গত তাপকে থার্মাল ভিশন প্রযুক্তির সাহায্যে চিহ্নিত করা হয় এই পদ্ধতিতে। সাধারণ যুদ্ধবিমানের ইঞ্জিন থাকে নিচে, স্টেলথ যুদ্ধবিমানে উপরের অংশে, ফলে ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও ইঞ্জিন থেকে নির্গত তাপ পুরোপুরি প্রশমন করা সম্ভব নয়। এর জন্য হিম শীতল হাওয়া দিয়ে ইঞ্জিন নির্গত তাপ কমানোর ব্যবস্থা করা হয়। একই কৌশল প্রয়োগের পাশাপাশি স্টেলথ ফ্রিগেট বা ডেস্ট্রয়ার ইঞ্জিনও তুলনামূলকভাবে খোলের অনেকটা ভেতরে থাকে। দেশীয় প্রযুক্তিতে তৈরি শিবালিক গোত্রের স্টেলথ ফ্রিগেট 2010 সাল থেকে ব্যবহার করছে ভারতীয় নৌসেনা। বছর তিনেক আগে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স থেকে তৈরি এই গোত্রের আইএনএস দুনাগিরি জলে ভেসেছে। ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত স্করপিয়ন শ্রেণীর স্টেলথ ডুবোজাহাজ রয়েছে ভারতীয় নৌবাহিনীরও। বর্তমানে বিশ্বের সেরা স্টেলথ রণতরীটি আমেরিকার ইউএসএস জুমওয়ার্ড ডেস্ট্রয়ার। তারপরেই আসে রুশ প্রযুক্তিতে তৈরি তলোয়ার গোত্রের ফ্রিগেটের নাম, যার নবতম সংস্করণ আইএনএস তমাল। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।